আসসালামু আলাইকুম। তোমাদের আজকে পড়াবো বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কনের যে সেকেন্ড পার্টটা, সেটা আমি পড়াবো আজকে। বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কনে প্রথমে রয়েছে লম্ব সমদ্বিখণ্ডক, তারপর রয়েছে কোণকে সমদ্বিখণ্ডিত করা। লম্ব সমদ্বিখণ্ডক বলতে কি বোঝায়? কোনো একটা সরল রেখাংশের উপর নিশ্চয়ই লম্ব হবে, আর সমদ্বিখণ্ডক মানে সেই সরলরেখাংশটা সমান দুটো খণ্ড হবে। তাহলে সেই সরলরেখার মধ্যবিন্দুর উপর যদি লম্ব অঙ্কন করা হয় তাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক কোনটা? কোনো সরলরেখাংশের মধ্যবিন্দুর উপর লম্ব, তাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক। এটা পেজ নাম্বার 263 থেকে শুরু হচ্ছে। দেখো, চারের যে তোমাদের কোয়েশ্চেনগুলো রয়েছে তার মধ্যে চারের দাগেরটা একবার বলে দিই, 5 বলবো 6 বলবো। 5এরটা জাস্ট বলবো, 6এরটা করিয়ে দেবো আর 4এরটা করিয়ে দেবো। স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি 8 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ আঁকি। তাহলে স্কেল ও পেন্সিল দিয়ে একটা 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করব। সেটাকে সমান 4 ভাগে ভাগ করি এবং প্রত্যেক ভাগের দৈর্ঘ্য মেপে লিখি। সরি, এটা ভুল হলো, যেহেতু সমদ্বিখণ্ডিত করব তো একদম উপরে কোনো জায়গাটা রাখিনি, তাহলে আবার এইখানটা মাঝখানটা করে করি। এই রেখাংশটা বলেছে, বইতে বলে দেওয়া আছে যে এবি একটা সরল রেখাংশ অঙ্কন করি যার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে আমাকে এটা লিখে দিতে হবে যে এবি রেখাংশ আর 8 সেন্টিমিটার লিখে দিলাম। এবার সমদ্বিখণ্ডিত করা তোমরা আগেও জেনেছো, আবারও বলছি। সমদ্বিখণ্ডিত হচ্ছে এই এ বিন্দুতে একবার কাঁটা বসিয়ে এই যে মাপটা নিলাম, এই মাপটা আর আমি সরাতে নড়াতে পারবো না। একবার যে মাপটা নিয়ে নিলাম আর সরাবো না বা নড়াবো না, দিয়ে এ বিন্দুতে বসিয়ে একবার উপরের দিকে বৃত্তচাপ, একবার নিচের দিকে বৃত্তচাপ, বি বিন্দুতে বসিয়ে, এবার এ বিন্দুতে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ আর নিচের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। যে ছেদিতাংশ বা ছেদবিন্দু পেয়েছি সেইটা কিন্তু স্কেল দিয়ে যোগ করে দিচ্ছি। তাহলে 8 সেন্টিমিটারকে সমান দুটি ভাগে ভাগ করা হয়ে গেল। আমার বলেছে সমান 4টি ভাগে ভাগ করতে হবে। তাহলে এই যে এক একটা পার্ট পেয়েছি, সেই পার্টটাকে আবার দুটো ভাগ করতে হবে, এই পার্টটা আবার দুটো ভাগ করতে হবে। তাহলে আবার ওই মাপটাই নিচ্ছি, বা কমাতে পারি বাড়াতে পারি। এইবার আর কোনো কমাবো না বা বাড়াবো না। উপরে একবার নিচে একবার বৃত্তচাপ কাটলাম, এইখানে বসিয়েও উপরে একবার নিচে একবার বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এই যে এইখানটা বসিয়েও আবার এই দিকটায় ওই মাপটা নিয়েই করছি। তোমরা এইটার ক্ষেত্রে আলাদা করতেও পারো, আবার নাও পারো, কিন্তু যে কোনো একটা সরলরেখাংশের উপর লম্ব সমদ্বিখণ্ডক আঁকার জন্য একটা সরলরেখাংশের উপর যখন করব তখন আর মাপটা চেঞ্জ করব না। এবার এই ছেদিতাংশ আর এই ছেদিতাংশ যোগ করে দেব স্কেল ও পেন্সিলের সাহায্যে। আর এই ছেদিতাংশ আর এই ছেদিতাংশ স্কেল ও পেন্সিলের সাহায্যে যোগ করে দেব। এবার আমার এখানে বইতে বলা আছে যে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য মাপি, সমান 4টি ভাগে ভাগ করি ও প্রত্যেক ভাগের দৈর্ঘ্য মাপি। তো প্রথমে এই ছেদিতাংশের এগুলো নাম দিই। এ বি ছিল, এখানটা দিচ্ছি সি, এটা ডি, এটা ই। তাহলে প্রথমে এসি এর দৈর্ঘ্য মাপি, কত আছে? 2 সেন্টিমিটার পেলাম। তোমরা দেখতে পাচ্ছ দুয়েতে মিলেছে, দেখো। সিডিটাও 2 সেন্টিমিটার, ডিইটাও 2 সেন্টিমিটার, আর
ইবিটাও 2 সেন্টিমিটার, তাহলে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য পেলাম 2 সেন্টিমিটার। আর আমরাও জানি যে 8কে যদি 4টি ভাগ করা হয়, 8 ভাগ 4 সেটাও 2 পাওয়া যাবে, তাহলে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। এখানে নিচে লিখে দিলে 8 সেন্টিমিটার কে সমান 4 ভাগে ভাগ, তার নিচে লিখে দিলে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হয়ে গেল। এগুলো পেনে লিখলে, আর এইখানটা পুরো পিকচারটা প্লাস এই নামগুলো পেন্সিলে। তারপর 5-এর দাগেরটা বলি যে দুটি বৃত্ত অঙ্কন করতে হবে যাদের ব্যাস, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার। তো তোমাকে ব্যাস বলা আছে। যখন তোমরা ছোটবেলায় কোনো বৃত্ত অঙ্কন করতে তখন তোমাদেরকে ব্যাসার্ধ বলা থাকতো, সেই হেতু এখানে ব্যাস দেওয়া আছে। ব্যাস থেকে তোমাদেরকে ব্যাসার্ধ বের করতে গেলে ঠিক এরকম লম্ব সমদ্বিখণ্ডক করতে হবে। এখানে যেমন 4টি ভাগ করেছি, এখানে 4টি নয়, 2টি ভাগ করতে হবে। 5 সেন্টিমিটারকে সমদ্বিখণ্ডিত করবে, আর 7 সেন্টিমিটার আলাদা নিয়ে তাকেও সমদ্বিখণ্ডিত করবে। দিয়ে মাঝখানে যে পয়েন্টটা পেলে সেই পয়েন্টটা আর এই ধারের যে মাপটা নিয়ে পেন্সিল ও কম্পাসের কাঁটাটা নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে দিলে হয়ে গেল। আচ্ছা, একবার দেখিয়েই দিই 5 সেন্টিমিটার দিয়ে কিভাবে বৃত্ত অঙ্কন করবে। প্রথমে মনে করো 5 সেন্টিমিটার রেখাংশের দৈর্ঘ্যটা এখানে নিলে, এটা যেহেতু ব্যাস তাই একে ব্যাসার্ধ অর্থাৎ সমদ্বিখণ্ডিত করতে হবে। যে কোনো একটা মাপ নিয়েছি, এই একটা লাস্ট বিন্দুতে বসিয়ে এইদিকে একটা আর এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি, এই লাস্ট বিন্দুতে বসিয়ে এইদিকে আর এইদিকে বৃত্তচাপ অঙ্কন করেছি। স্কেল ও পেন্সিলের সাহায্যে আবার জয়েন করে দেবো। এটা হয়ে গেল সমদ্বিখণ্ডিত করা। এই যে মাঝখানের পয়েন্টটা পেলাম, এইটাকে কেন্দ্র করে এবার আমাকে বৃত্ত অঙ্কন করতে হবে। এখানে কেন্দ্র করলাম, আর এখানে লাস্ট পয়েন্ট বা এই দিকেরও করতে পারো। এখান থেকে এই লাস্ট পয়েন্টটা কমা বাড়া করে করে ঠিক করলাম, মাপটা ঠিক হলো। এবার বৃত্তটা অঙ্কন করে দেব। আর একটা কথা বলে রাখি, যে কোনো সম্পাদ্য বা যে কোনো এরকম ছবি আঁকার সময় খাতাটা রাখবে একটা সমান জায়গার উপর। আমি এখানে সমান জায়গার উপর রাখিনি, তাই একটু টেরা বেঁকা হয়ে যাচ্ছে, ভুলভাল হয়ে যাচ্ছে। ভুলভাল হয়ে গেলে নাম্বার কম হবে। ঠিক আছে, এখানে এবার নাম দিয়ে দিলে পি কিউ, মাঝখানটা ও, এদিকটা দিয়ে দিলাম আর, এদিকে এস, হয়ে গেল। 7 সেন্টিমিটারটাও সেম একইভাবে করবে। 7 সেন্টিমিটার অঙ্কন করবে, তাকে সমদ্বিখণ্ডিত করবে, কেন্দ্রটাকে যে সমদ্বিখণ্ডক বিন্দুটা পেলে, মধ্যবিন্দুটা পেলে ওই মধ্যবিন্দুটাকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করে দেবে। আর দেখবে যেন এই পয়েন্টটা পেরিয়ে যেন কাঁটাটা ওইদিকে না, পেন্সিলটা না ওইদিকে চলে যায়, ঠিক এই বিন্দুতে বসিয়ে। হয়ে গেল। এরপর আমাকে করতে হবে 6-এর দাগেরটা। মাসুম একটি ত্রিভুজ এবিসি আঁকলো। নিচে লিখে দিচ্ছি এটার 5 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্ত অঙ্কন। এখানে কি বলেছে, 6-এর দাগেরটা, মাসুম একটা ত্রিভুজ এবিসি অঙ্কন করলো। তাহলে যে কোনো একটা ত্রিভুজ প্রথমে আমি অঙ্কন করছি, ঠিক মাঝখানের দিকে আমি অঙ্কন করছি, কারণ এখানে অনেক কিছু কাজ রয়েছে, তো ওই জন্য মাঝের দিকে একটা ত্রিভুজ অঙ্কন করছি।
তারপর প্রত্যেক বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কি বলা আছে, যে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলো, তাহলে এবিসি প্রথমে নামটা দিয়ে দিই। তারপর কি বলা আছে, সে বিসি এসি এবি বাহুর ওপর তিনটি লম্ব সমদ্বিখণ্ডক আঁকলো। তাহলে এসি এই বাহুটার উপর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। এটাকে আমার সুবিধা মতো এভাবে ধরে নিলাম। ধরে নিয়ে এসি যেহেতু বাহু, তাহলে একবার এই দিকে কাঁটা বসাবো আর একবার এই দিকে কাঁটা বসাবো। তাহলে এই ছেদ বিন্দু দুটো যোগ করে দেব। যেটা পাবো সেটা হলো এসি সরলরেখাংশটির লম্ব সমদ্বিখণ্ডক। এসি সরলরেখাংশটির লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল। এবার অন্য আমাকে করতে হবে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। বিসি যেই বাহুটা রয়েছে এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে একবার বিয়েতে কম্পাস কাঁটা বসিয়ে আর একবার সিয়েতে কাঁটাটা বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করছি। সরলরেখাংশটা একবার উপরের দিকে একবার নিচের দিকে করলাম। তাহলে এটা বিসি বাহুর উপর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। তারপর এবি বাহুর উপর সেমভাবে এবি বাহুর উপর একবার এতে বসিয়ে আর একবার বিয়েতে বসিয়ে এরপর বলা হয়েছে কি, যে এই সমদ্বিখণ্ডকগুলো যেখানে জুড়েছে, এই একটা লম্ব সমদ্বিখণ্ডক, এই একটা আর এই একটা, এই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি একটা বিন্দুতে মিলিত হয়েছে এবং তিন বা ততোধিক সরলরেখাংশ একটা বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুটাকে কি বলা হয়, সমবিন্দু। তাহলে এটা সমবিন্দু বলেছে, যদি সমবিন্দু হয় সেই সমবিন্দুর ওই বিন্দুটার নাম দেবে ও। তাহলে এখানে সমবিন্দু হয়েছে, সেই হেতু নাম দিলাম ও। এবার বলেছে ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করবে। তাহলে ওটাকে কেন্দ্র করলাম, ও এ মানে এই ও এ মাপটা নিলাম, এতে পেন্সিলটা সেট করছি এ বিন্দুতে আর ওতে কেন্দ্রটা অর্থাৎ পেন্সিলের কাঁটাটা বসিয়েছি। দিয়ে আমাকে একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে। দেখো এমন একটা বৃত্ত হলো, যে বৃত্তটার দেখো বি বিন্দুটার উপর দিয়েও যাচ্ছে, সি বিন্দুটার উপর দিয়েও যাচ্ছে, তাহলে পরিধিটা এ বি সি এই তিনটি বিন্দুর উপর দিয়ে যায়। তাহলে যদি লম্ব সমদ্বিখণ্ডক এরকম অঙ্কন করা হয় কোনো একটা ত্রিভুজের, যে কোনো ত্রিভুজ হতে পারে, সমবাহু হোক, বিষমবাহু হোক, সমকোণী হোক, স্থূলকোণী হোক, যে কোনো ত্রিভুজের তিনটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুটাই মিলবে, অবশ্যই সবসময়তেই মিলবে। যদি না মেলে তাহলে জানবে যে তোমার আঁকাটা ভুল হয়েছে, তাহলে ঠিক করার চেষ্টা করবে। একটা বিন্দুতে মিলিত হবে এবং সেই বিন্দুটাকে কেন্দ্র করে এ কোণই হোক এ বিন্দুই হোক বি বিন্দুই হোক, যে কোনো একটা মাপ নিয়ে বৃত্তটা অঙ্কন করে দেবে। তাহলে এরকম একটা বৃত্ত পেয়ে যাবে, যেই বৃত্তটা
ত্রিভুজটার এ বি সি এই তিনটি শীর্ষবিন্দুর উপর দিয়ে যাচ্ছে। এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু করার চেষ্টা করবে। ইম্পর্টেন্ট আর এটা একটু ঝামেলা তো আঁকার জন্য, সেই হেতু এটা যদি আঁকো তাহলে তোমাদের অনেক কটা প্র্যাকটিস হয়ে যাবে। যেমন একটা বৃত্ত আঁকা হলো, এখানে সমবিন্দু এটা বোঝা হলো, আবার তিনটি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করা হলো। এখান থেকে তোমাদের অনেকটা এক্সপিরিয়েন্স হবে, অনেক কিছু একসঙ্গে করতে পারছো। এবার কোণকে সমদ্বিখণ্ডিত করা, কোন একটি কোণকে সমদ্বিখণ্ডিত করবে। প্রথমে মনে করো আমি এমনি চাঁদার সাহায্য ছাড়া 60 ডিগ্রি কোণ আঁকছি। সেটা তোমরা ক্লাস 5-এই শিখেছো যে কীভাবে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। প্রথমে একটা রেখাংশের এই যে মাপ নিলাম, এর একদিকের এই বিন্দুটায় কাঁটাটা বসিয়ে বড় করে একটা বৃত্তচাপ অঙ্কন করছি। ওই মাপটা নেই, কম্পাস আর পেন্সিলের এই দূরত্বটা কমাচ্ছি না বাড়াচ্ছি না, ওই মাপটা নিই, এই যে এই বিন্দুটা হলো বসিয়ে এখানে কাটছি। যেইখানে ছেদবিন্দু পেয়েছি আর ওই প্রান্তবিন্দু স্কেল ও পেন্সিলের সাহায্যে যোগ করে দেব। তাহলে এটা চাঁদার সাহায্য ছাড়া 60 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। চাঁদা দিয়ে একবার মেপে দেখি ঠিক হলো কি ভুল হলো। একদম পারফেক্টলি 60 ডিগ্রি হয়েছে, তোমরা দেখতেও পাচ্ছ যে 60 ডিগ্রি হয়েছে। এবার মনে করো এই 60 ডিগ্রি কোণটা কিভাবে সমদ্বিখণ্ডিত করবে। প্রথমে 60টা তো এমনি আঁকলাম, এবার একে সমদ্বিখণ্ডিত করব। যেমন একটা সরলরেখাংশ সমদ্বিখণ্ডিত করবার জন্য সরলরেখাংশ দুটো প্রান্তবিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করছিলাম। এইখানেও তেমন এই যে কোণটার একটা বৃত্তচাপ আঁকা হলো, সেইখানটার দুটো প্রান্তবিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করব। এখানে কিন্তু একদিকেই, ওই দিকে আর বিপরীত দিকে আর করতে হবে না, যেমন এই দিকে আর এই দিকে করতে হবে না। আর এই বিন্দুটাই বসিয়ে এই দিকে যে ছেদবিন্দু পাচ্ছি আর এই কৌণিক বিন্দু, এই দুটো যোগ করে দেব স্কেল ও পেন্সিলের সাহায্যে। তাহলে পেয়ে গেলাম এটা 60 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ড। আচ্ছা এটা মেপে দেখি যে এক একটা পার্ট কত ডিগ্রি কোণ করে হলো। তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে শূন্য থেকে নিয়ে এই যে এই পার্টটা হলো এইটা 30 ডিগ্রি হয়েছে। তাহলে 60 ডিগ্রিকে যদি সমান দুটি ভাগে ভাগ করা হয় তাহলেও পাবে 30। তাহলে কোণ একটা সমদ্বিখণ্ডিত করে 30 ডিগ্রি পেয়ে গেলাম। তারপর আবার তোমাদের কি করতে হবে যে ঘড়ির কাঁটা কিছু বলা হয়েছে যে 10টা 11টা কিরকম ঘড়ির কাঁটাগুলো কত ডিগ্রি কোণে থাকে সেটা একটু অঙ্কন করে দেখাও। তাহলে যদি 10টার সময় এখানে 10টা AM, এখানে AM PM এর কোনো কথা নয়, কারণ ঘড়িতে যখন বাজে তখন AM PM এর আর দরকার হয় না। তখন 10টা বলতে কাঁটাগুলো কত ডিগ্রি কোণে থাকে। যদি এরকম একটা ঘড়ি হয় 12, এখানে 6, এখানে 3, এখানে 9 থাকে, এখানে 1 2 4 5 7 8 10 11, 10 কাঁটাটা এখানে থাকে। 10টা যখন বাজে আর মিনিটের কাঁটাটা এই 12র ঘরে থাকে, তাহলে কত ডিগ্রি কোণ করে আমি দেখতে পাচ্ছি যে 9 থেকে 12 এই যে কোণটা হয়, যদি 9টা বাজে তখন কত কোণ হয় বলো তো, পুরো 90 ডিগ্রি কোণ হয়। 9 থেকে 12 এর মাঝে কটা ঘর রয়েছে 10 11 12, 10 11 12, 1 2 3 সমান 3টে ভাগে ভাগ হলো, অর্থাৎ 90কে যদি 3টে ভাগে ভাগ করা যায় তাহলে কত পাওয়া যাবে 30। তার মানে এই একটা ঘর থেকে আর একটা ঘরের মান হলো 30 ডিগ্রি করে কোণ। তাহলে 9টা থেকে 10টা মানে 30 ডিগ্রি কোণ, 10টা থেকে 11টা আরও 30,
11টা থেকে 12টা আবার 30, এরকমভাবে 30 হচ্ছে। তাহলে একটা ঘর থেকে আর একটা ঘরের দূরত্ব হচ্ছে 30 ডিগ্রি কোণ। তাহলে ছবিতে এই যে 10টা, এটা আঁকতে হবে কত ডিগ্রি কোণ? 10টা বাজছে, এটা আঁকতে গেলে এখানে 30 আর 30 মোটে 60 আঁকতে হবে। তাহলে 60 ডিগ্রি কোণ একে আমি বুঝিয়ে দিতে পারবো যে 10টা বেজেছে। তাহলে প্রথমে কেমন আঁকবো? সরলরেখাংশ আঁকলে, যদিও এগুলো পরীক্ষায় পড়ে না, শুধুমাত্র বোঝানোর জন্য বলছি। লম্ব সমদ্বিখণ্ডক আঁকছো, তাহলে এই বরাবর 12 থাকবে, এখানে 9 থাকবে। 10টার কাঁটাটা এই 9 থেকে 10 পর্যন্ত, এখানটা 30 ডিগ্রি, তাই তো? আর তাহলে 30 ডিগ্রি কোণ করে এই দিক থেকে 0 শুরু করেছি, অর্থাৎ এই 30 এইখানটা, এই বিন্দুটা, তাহলে এইখানটা হবে 10 আর 11 এখানে হবে। তাহলে ঘন্টার কাঁটাটা এইভাবে থাকবে, আর মিনিটের কাঁটাটা, এ বাবা স্কেল ছাড়া করলাম, কেমন হয়ে গেল, এটা হয়ে গেল 12। তাহলে 10টার কাঁটাটা কিভাবে থাকে, কত ডিগ্রি কোণে থাকে? কাঁটা দুটো কত ডিগ্রি কোণে থাকে? এরপর মাঝে 11 রয়েছে, তাহলে 30 আর 30 60 ডিগ্রি কোণে থাকে। আবার যদি ঘড়িতে 5টা বাজে, তাহলে কত ডিগ্রি কোণে থাকে? এই যে আমার ঘড়ি আগে ছিল, 5টা মানে 5-এর ঘরে রয়েছে ঘন্টার কাঁটাটা, আর মিনিটের কাঁটাটা রয়েছে 12-র ঘরে। তাহলে এদের মাঝে ডিস্টেন্স কত? 1টা 2টো 3টে 4টে 5টা ঘর রয়েছে, আর 30 30 করে, তাহলে 3 5 15, মানে 30 গুণ 5 মানে 3 5 15, 150 ডিগ্রি কোণে রয়েছে 5টা আর 12টা। অর্থাৎ ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এখানে কত ডিগ্রি কোণে রয়েছে? 150 ডিগ্রি কোণে রয়েছে। কিভাবে পাচ্ছি? প্রত্যেকটা ঘর 30 করে ধরেছি, 12 থেকে 1 পর্যন্ত 30, 1 থেকে 2 পর্যন্ত 30, তাহলে 60 হলো, 2 থেকে 3 আর 30 হলো 90, 3 থেকে 4 আর 30, 90 আর 30 120, আর 4 থেকে 5 আরও 30, মানে 150, এভাবে। যাই হোক, এইগুলো কোন সমদ্বিখণ্ডিত করা, এটা পরীক্ষায় আসে, কিন্তু ঘড়ির কাঁটা আঁকি, এগুলো আঁকিটা আসে না। কিন্তু ঘড়ির কাঁটাতে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করে আছে এটা পড়তেই পারে, এগুলো পড়তেই পারে। তাহলে তোমাকে বলে দিলাম যে 10টার কাঁটাটা, এই 10টার যখন বাজে তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করে থাকে। এই যে দেখতে পেলে 10 থেকে 12 পর্যন্ত কটা গ্যাপ রয়েছে, 10-এর পর 11 12, দুটো ঘর রয়েছে, সেহেতু 30 গুণ 2 অর্থাৎ 60 ডিগ্রি কোণে রয়েছে। যখন 5টা বাজে তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণে থাকে? তখন এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, কটা ঘর পেরিয়ে আসছে, মাঝে গ্যাপ কটা? 5টা রয়েছে, তাই 30 গুণ 5 অর্থাৎ 150 ডিগ্রি কোণে রয়েছে। এভাবে তোমরা 3টে বাজলে কত ডিগ্রি কোণে হয়, 4টে বাজলে ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণে আছে, 2টো বাজলে কত হচ্ছে, 6টা বাজলে কত ডিগ্রি কোণে আছে, এভাবে তোমরা প্রত্যেকটা লিখবে, হিসাব করে করে দেখবে, 30 দিয়ে গুণ করে করে দেখবে। এবার একটা জিনিস বলি, স্কেল ও পেন্সিল কম্পাস দিয়ে 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি 45 ডিগ্রি 120 ডিগ্রি কোণ অঙ্কন, যদিও এগুলো ছিল
তবু আর একবার বলে দিই, 60 ডিগ্রিটা যেহেতু বলা হলো ওটা আর বলছি না। 60 থেকে 30টা কিভাবে হলো সেটাও বলেছি, এটাও আর বলছি না। এবার আমার দেখানোর দরকার হচ্ছে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। 90 ডিগ্রি কোণ নিশ্চয়ই জানো, অর্থাৎ লম্ব অঙ্কন। যে কোনো একটা ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়ে ওই মাপটা নিয়ে এখানে বসিয়ে এটা কাটলাম, এখানে বসিয়ে বড় করে কাটছি, এখানে বসিয়ে এখানে কাটলাম, যেটা পাচ্ছি ওই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আর এদিকে লাস্ট পয়েন্টটা যোগ করে দেব। তাহলে এই যে কোণটা পাওয়া গেল এটা হলো 90 ডিগ্রি। এবার আমরা জানি 90কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলেই পাবো 45, অর্থাৎ 90 ডিগ্রি কোণকে যদি সমদ্বিখণ্ডিত করা হয় তাহলেই পেয়ে যাব 45। তাহলে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছি, একবার এদিকে বসিয়ে একটা কাটলাম আর একবার এই দিকে বসিয়ে একটা কাটলাম, ছেদবিন্দু পেলাম আর এই কৌণিক বিন্দু যোগ করে দিচ্ছি। তাহলে এই একটা 45 ডিগ্রি, এই একটা 45 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। স্কেল ও পেন্সিল কম্পাস দিয়ে 120 ডিগ্রি কোণ আঁকবো। একে সমান 4 ভাগে ভাগ করব। তাহলে প্রথমে 120 ডিগ্রি কোণ আঁকি। 120 ডিগ্রি কোণ আঁকতে নিশ্চয়ই জানো। এই যে এটা বসাবো, যে কোনো একটা মাপ নেব, এই মাপটা আর কমাবো না বা বাড়াবো না। এই যে ছেদ করলো, এই ছেদ বিন্দু থেকে একটা বৃত্তচাপ, এই ছেদ বিন্দু থেকে আর একটা বৃত্তচাপ, 120 ডিগ্রি হয়ে গেল। একে সমান 4 ভাগে ভাগ করা। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, যেটা 120কে ভাগ সমান দুভাগে ভাগ করলে 60 ডিগ্রি একটা পাওয়া যায়। তাহলে এই বরাবর যোগ করে দিতে পারো, সমান দুটো ভাগে ভাগ হয়ে যাবে। অথবা এইখানে আর এইখানে যেমন বসিয়ে কাটছি এইভাবেও ভাগ করতে পারো। আচ্ছা এইভাবেই করো, একবার এইখানে বসিয়ে কাটবো আর একবার ওইদিকে বসিয়ে কাটবো। এই বিন্দু আর এই বিন্দু যোগ করছি। ওই পয়েন্টটার উপর দিয়েই গেল, ঠিক আছে। তাহলে এই 120 ডিগ্রিটার সমান দুটি ভাগে ভাগ হলো 60 ডিগ্রি। আমাকে বলেছে সমান 4টি ভাগে ভাগ করতে হবে, তাহলে আবার 60কে দুটো ভাগে ভাগ করতে হবে। অর্থাৎ এইখান থেকে এতটা 60, এই জন্য একবার এইখানে বসিয়ে আর একবার এইখানে বসিয়ে এইটাকেও সমান দুটো ভাগে ভাগ করতে হবে। একবার এখানে বসালাম আর ওই মাপটা নিয়ে এখানে বসালাম, এটা যোগ করব। তাহলে 60কে যদি সমান দুটো ভাগে ভাগ করা হয়, এক একটা মাপ কত হবে? 30 ডিগ্রি করে কোণ হবে। একটা ছেদ করে নি, দাঁড়াও। তাহলে একটু যে প্রতিটা মাপ কত হবে? 30 ডিগ্রি করে কোণ হলো। এরপর একটি মাত্র করাবো, 8এরটা অঙ্কটা করিয়ে দিচ্ছি। PQ একটা সরল রেখাংশ এঁকে P ও Q বিন্দুতে PQ এর এক পাশে PR ও QS লম্ব অঙ্কন করব। তাহলে প্রথমে আমাকে PQ একটা সরল রেখাংশ অঙ্কন করতে হবে। যে কোনো একটা সরল রেখাংশ নিলাম।
তোর বাবা মোটা মোটা হয়ে যাচ্ছে। এবার পি কিউ সরলরেখাংশ অঙ্কন করতে হবে বলেছে বলে এদিকে পি এদিকে কিউ দিয়ে দিলাম। তার পি বিন্দুতে আর কিউ বিন্দুতে লম্ব অঙ্কন করি। পি বিন্দুতে আর কিউ বিন্দুতে লম্ব অঙ্কন করব। এতে লম্ব অঙ্কন মানে এইভাবে করতে হয়, একদিকে বসিয়ে এটাকেও এইভাবে করব। এর সরল রেখাংশটা এই দিকে রয়েছে, সেই হেতু এই দিক থেকে বসিয়ে বসিয়ে আমায় যেতে হবে। তাহলে পি বিন্দুর উপর আর কিউ বিন্দুর উপর লম্ব হয়ে যাচ্ছে। এবার কি বলা ছিল যে পি ও কিউ বিন্দুতে পি কিউ এর একই পাশে, অর্থাৎ এদিকেও যেটা লম্বটা করেছি ওইদিকেও লম্বটা করেছি, একই পাশে পি আর ও কিউ এস লম্ব অঙ্কন করি। তাহলে পি এদিকে আর, পি আর এদিকে কিউ আছে বলে ওইদিকে এস, তাহলে কিউ এস লম্ব অঙ্কন করলাম। এবার বলা হয়েছে যে কিউ পি আর এই যে কোণটা পাওয়া গেল, মানে এই কোণটা তাকে সমদ্বিখণ্ডিত করি। তাহলে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। একবার এদিকে বসিয়ে আর একবার এদিকে বসিয়ে বৃত্তচাপ, ওই বিন্দু আর এই কৌণিক বিন্দু যোগ করছি। তারপর বলেছে পি কিউ এস কে সমদ্বিখণ্ডিত করি। পি কিউ এস অর্থাৎ এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। একই প্রসেসে সমদ্বিখণ্ডিত করব। একবার এই কোণটায় বসিয়ে আর একবার এই কোণটায় বসিয়ে, ওই মাপটা নেই, এই বিন্দু আর এই বিন্দু কিউ বিন্দু যোগ করব। এবার এখানে কি বলা হয়েছে যে যে ত্রিভুজটা হলো, এই যে ত্রিভুজ তৈরি হলো, একটা ত্রিভুজ তৈরি হলো, তার কোণগুলোকে মাপি, কোণগুলোকে মেপে মেপে লিখতে হবে। দেখো এখানে কি কোণগুলো পাবে, একটা এখানে দেখতেই পাচ্ছ এখানে 90 ডিগ্রি ছিল, অর্থাৎ লম্ব ছিল, তাকে সমদ্বিখণ্ডিত করেছি, মানে এটা 45 পাবে। আবার এটাও সেম ভাবে 45 পাবে, আর এইটা পাবে 90 ডিগ্রি। দেখি এবার চাঁদার সাহায্য নিয়ে এবার মিলিয়ে দেখে নিই একবার। তাও এটা 45 ডিগ্রি, এই যে দেখিয়ে দিয়েছে 45। এবার এই কোণটা দেখাচ্ছি, এটাও 45 দেখতে পাওয়া যাচ্ছে। এবার এই কোণটা দেখাবো, এই কোণটার জন্য খাতাটাকে একটু ঘোরাতে হবে। খাতাটাকে একটু ঘুরিয়ে এইভাবে বসাবে। দেখতে পেয়েছো 90 ডিগ্রি কোণ। তাহলে একটা কোণ 45, ওই কোণটা 45, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে কোণগুলো মেপে লিখে দিলে, আর এই যে বিন্দু, এটা এই বিন্দুটার একটা নাম দিলে পি কিউ আর এস টি নাম দিতে পারো। এবার কোণগুলোর মাপ যেহেতু বলেছে, তাহলে পি কিউ টি মানে এই কোণটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। তারপর কিউ পি টি মানে এই কোণটা, কিউপিটি এই কোণটা, এটাও 45। পিটি কিউ মানে এই কোণটা কত, 90 ডিগ্রি। পি টি কিউ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে যে প্রত্যেকটা ছবিগুলো আঁকবে, যেগুলো কঠিন আছে সেগুলোকেও আঁকবে, যেগুলো না পারবে বলবে।